কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেস ব্লুস। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26-এ এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোল লাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট, জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ে রাজধানী প্যারিসে সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাস ও আনন্দের বন্যা। সেমিফাইনালেও জয় তুলে নিয়ে ফরাসিরা বিশ্বকাপের ফাইনাল খেলবে বলে প্রত্যাশা লেস ব্লুজ সমর্থকদের। ফ্রান্সবাসীর প্রত্যাশা এমবাপ্পেরা এবার শিরোপা পুনরুদ্ধার করেই ঘরে ফিরবে। ফ্রান্স থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স এবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে। প্রথমার্ধের 25 মিনিটে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস হওয়ায় ফরাসি দর্শক সমর্থকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। প্রথমার্ধ গোল শূন্য শেষ হলো। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পেই প্রথম গোল করেন। 66 মিনিটে দেম্বেলে আরেক গোল করে 2-0 গোলের ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান। মরক্কো মরিয়ার চেষ্টা করেছে গোল পরিশোধের জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা গোল পরিশোধ করতে পারেনি। 2-0 গোলের ব্যবধানে মরক্কোকে পরাজিত করে ফ্রান্স সেমিফাইনালে উঠে যায়। ফ্রান্সের প্রতিটি গোলে দর্শক সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। তারা করতালি ও স্লোগানের মাধ্যমে ফ্রান্স দলকে উৎসাহিত করেন। এদিকে ফ্রান্সের বিজয়ে উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করেছেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্স জুড়ে বইছে উৎসব আর আনন্দের আমেজ। এমবাপ্পে পেনাল্টিতে গোল না পেয়ে পাওয়ার পরে মনটা বেশ খানিকটা খারাপ ছিল, কিন্তু আবারও গোলের মধ্য দিয়ে বিজয়টা নিশ্চিত করেছে। আমাদের বিশ্বাস আমরা বিশ্বকাপটাকেও ফ্রান্সের ঘরে নিয়ে আসবো। আমরা সেমিফাইনালে অনেক আনন্দিত। ফ্রান্স অসাধারণ খেলেছে। প্রথমার্ধে আমাদের কিছু কঠিন সময় পার করতে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিলিয়ান এমবাপ্পে মাঠ থেকে উঠে যাওয়া সত্ত্বেও অতিরিক্ত খেলোয়াড়দের পুরো বেঞ্চ মাঠে নেমেছিল। আর এখন আমরা সেমিফাইনালে, ফ্রান্স এগিয়ে যাক। অসাধারণ একটি ম্যাচ ছিল। সাবাস লেস ব্লু, ফ্রান্স এগিয়ে যাক। আমরা তোমাদের জন্য অত্যন্ত গর্বিত। ফ্রান্স এখন সেমিফাইনালে, এটা আমাদের জন্য অনেক আনন্দের। এটা একটা অসাধারণ ম্যাচ ছিল। আমরা একটা সুযোগ হাতছাড়া করিনি। দারুণ লেগেছে। এবার সেমিফাইনালের পালা, আমরা সেখানে সবাইকে টেক্কা দেব। ফ্রান্স দীর্ঘজীবী হোক। রাজধানী প্যারিসে এদিনও ফ্যান জোন ও বার রেস্টুরেন্টগুলিতে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়। কিলিয়ান এমবাপ্পেদের হাত ধরে এবারের বিশ্বকাপ ফ্রান্সে আসবে এমন প্রত্যাশাই করতেন ফরাসি দর্শক সমর্থকরা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো সেমিতে ওঠায় উচ্ছ্বসিত ফরাসি সমর্থকরা।
সেমিফাইনাল বাঁধা টপকে ফ্রান্স ফাইনাল খেলবে বলে প্রত্যাশা তাদের। আর সেখানেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে দেখতে চায় লেস ব্লুজ সমর্থকরা। এদিকে মরক্কোর হার ও হাকেমি বোয়াদ্দিদের পারফরমেন্সে হতাশা নিয়ে ঘরে ফিরেছে টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। বোস্টনের রেফারি ফাকুন্দো তৈলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইকে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাবে সে তো দুর্বল না, সে হার্ড, এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না, আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি, মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারি নাই। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টান উত্তেজনা জন্য হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স, কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে দেমবেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায়, এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজার শেষে তার দাফন সম্পন্ন হয়। খামেনির শেষ বিদায় ঘিরে মাশহাদের রাস্তায় নেমেছিল লাখো মানুষের ঢল। পুরো নগরী প্রকম্পিত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে। শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদের শেষ অধ্যায়ের সাক্ষী হল মাশহাদ। জন্মস্থানের মাটিতেই ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও দুই সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল। কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। তীব্র গরম উপেক্ষা করে শেষ বিদায়ে অংশ নিতে আসা অনেকেই প্রিয় নেতার কফিনবাহী গাড়ি স্পর্শ করার চেষ্টা করেন। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। প্রতিটি শহরেই অনুষ্ঠিত হয় লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা ও জানাজা। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, তেহরানের শোকযাত্রা ছিল দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। আর ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস জানিয়েছে, শুধু নাজাফেই শোকযাত্রায় অংশ নেন 23 লাখের বেশি মানুষ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেশজুড়ে বিএনপির সাংগঠনিক কাঠামো গুছিয়ে আনার কাজ 50% শেষ হয়েছে।
অসম্পূর্ণ কোনো কমিটি থাকলে সেগুলো পূর্ণাঙ্গ করতে তৃণমূলে সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া আছে। সব গুছিয়ে নিয়ে চলতি বছরের শেষ নাগাদ সম্মেলনের কথা ভাবছে ক্ষমতাসীন দল। না হলে সম্মেলন পিছিয়ে যেতে পারে আগামী বছরের শুরুতে। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে গেল ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর বেশ কিছু দলীয় ইস্যু সামনে আসে বিএনপির। এর মধ্যে অন্যতম ছিল জাতীয় সম্মেলন, যা চলতি বছরে সম্পূর্ণ করার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব। কাউন্সিল আমরা আশা করছি এবছরই হবে এবং আমরা তার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সেটা নেব। এমন পরিস্থিতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, পরিপূর্ণ সম্মেলন আয়োজনে তৃণমূল গুছিয়ে আনতে সারা দেশে এখন পর্যন্ত অর্ধেক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সম্মেলন মানে সর্বনিম্ন স্তরের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, থানা, উপজেলা এইগুলো সম্মেলন করা। কিছু কিছু হয়নি তা না, প্রায় 50% হয়েই আছে। আর 50% সম্পূর্ণ করে যদি জাতীয় সম্মেলনটা করা সম্ভব হয় তাহলে পরিপূর্ণ সম্মেলনের একটা ব্যাপার আছে। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে আনতে চলমান আছে দল গঠন ও পুনর্গঠনের কার্যক্রম। তৃণমূলের কমিটি গঠনে নজরদারি আছে কেন্দ্রের। যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য যারা যে কমিটিগুলো দায়িত্বে আছে, থানা কমিটিটা জেলা দায়িত্ব আছে, ইউনিয়ন কমিটি বা পৌর কমিটিগুলো থানা দায়িত্বে আছে, এই দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। আর কেন্দ্র যতটুকু সম্ভব এটাকে নজরদারি করা, মনিটর করা আমরা সেইভাবে করছি। দলের চেয়ারম্যান যখনই নির্দেশ দিবেন তখন এটা আরও জোরালোভাবে হবে। নেতারা বলছেন, সাংগঠনিক কার্যক্রম উঁচু নিচু ধারাবাহিকতায় চলমান থাকে, আর তাই চলতি বছর সম্মেলন আয়োজনে প্রয়োজন অনুকূল পরিস্থিতি। কাজ থেমে নেই, কাজ চলছে, সাংগঠনিক তৎপরতা অব্যাহত আছে, কিন্তু এটার স্পিড আপ ডাউন হয়তো কখনো খুব বেশি আপ হয়, কখনো একটু কমে যায়, তো এটা তো হতেই পারে। এই বছরের শেষ নাগাদ মানে জাতীয় সম্মেলনের ভাবনাটা করা হয়েছে, এখন সে ভাবনার মধ্যে আছে। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে এই বছরের শেষে, আর না হলে দেখা যাবে যে আগামী বছর প্রথম দিকে এটা হতে পারে। বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর মধ্যে শুধুমাত্র যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। এখনও অপেক্ষায় আছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উল্লেখযোগ্য ইউনিটগুলো। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ নামে সাংবিধানিক পদ সৃষ্টি করে গঠনতন্ত্র সংশোধন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান আমিরের প্রায় অর্ধযুগের নেতৃত্বে এই প্রথম ছোট বড় মিলিয়ে 14টি সংশোধনী আসতে চলেছে দলটির গঠনতন্ত্রে। মিয়া গোলাম পরোয়ার আরও জানান, আর্থিক খাত নিয়ে দলের অবস্থান আরও স্পষ্ট করা হবে এবারের গঠনতন্ত্রে। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। 24-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রে 7 বছর পর আসছে বেশ কিছু বড় সংশোধন। এতে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে দলের আর্থিক খাত। দলের সদস্য না হলেও সুযোগ মিলবে সাংবিধানিক বড় পদে আসীন হবার। দলীয় সূত্র বলছে, বর্তমান আমিরের অর্ধযুগের নেতৃত্বে এবারই প্রথম গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় 14টি সংশোধনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত। দলটির গঠনতন্ত্রের 6ষ্ঠ অধ্যায়ের 68 নম্বর ধারায় নতুন উপধারা যুক্ত হয়ে নির্ধারিত হতে যাচ্ছে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। এছাড়া একই অধ্যায়ে আরও পরিষ্কার করে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎস সম্পর্কে যাবতীয় তথ্য। সময় সংবাদকে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গত মজলিসের শুরা হয়ে গেল, 23তম সংশোধনীর প্রস্তাব শুরাতে এনেছি। কিছু অংশে আমরা সংশোধনী চূড়ান্ত করেছি। আমাদের একটা সংবিধান সংশোধন কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাব নিতে হয়, সেটা যেতে হয় নির্বাহী পরিষদে। এই প্রসেস করে আমরা সবার কাছে পৌঁছেছি এবং অ্যাকর্ডিংলি 26 তারিখে এটা আলোচনা এসছে। শুধু আর্থিক খাত নয়, গঠনতন্ত্রের 3য় অধ্যায়ে নতুন উপধারা যুক্ত করে কেন্দ্রীয় সংগঠনের অধীনে সৃষ্টি করা হবে উপদেষ্টা পরিষদ।
এই পরিষদের জন্য দলের সঙ্গে জড়িত নয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হতে পারে। এছাড়া আরও বেশ কিছু ধারায় আসতে যাচ্ছে সংশোধন ও পরিমার্জন। এখন উপদেষ্টা পরিষদ গঠনের যে প্রস্তাবের কথা বলছেন, এসব অনেক প্রস্তাব তো আসে, এই জাতীয় প্রস্তাবও আমাদের এসেছে। এটা নিয়ে সুরার সদস্যদের মধ্যে প্রথম আলোচনাটা প্রাথমিক পর্যায়ে হয়েছে, আরও আলোচনা হবে। এটা কোনো ফাইনাল সেবে যায়নি, আবার আগামী সুরাতে আলোচনা হলে তখন দেখা যাবে। সংশোধনী তো আর গোপন থাকে না, কারণ সব সংশোধন তো ওয়েবসাইটে চলে যায়, প্রকাশ্য হয়। সবশেষ দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় গঠনতন্ত্র সংশোধনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। টানা 5 দিনের ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। জলাবদ্ধতা, পাহাড় ধস ও বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। এদিকে গত 4 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে রোহিঙ্গা সহ অন্তত 24 জনের মৃত্যু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বিস্তারিত জানাচ্ছেন সুজয় রুবেল। টানা 5 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে নদ নদী। বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে বানের পানি। প্লাবিত শত শত গ্রাম। এর সঙ্গে সাগরের অস্বাভাবিক উঁচু জোয়ারে ভেঙেছে বেড়িবাঁধ। জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। একসঙ্গে বন্যা, জলাবদ্ধতা ও জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। চকরিয়া, টেকুয়া, মাতামুহুরী সদর ও উখিয়া উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক তলিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব উপজেলার লাখো মানুষ এখন পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও ওষুধের তীব্র সংকট। অনেক পানি উঠছে, আমরা বাসার মধ্যে থাকতে পারছি না। রাস্তাঘাট এবং সব জায়গায় তলিয়ে গেছে। খোলা থেকে পানি ঢুকে গেছে, মানে রান্না বেশি কষ্ট হচ্ছে। প্রায় আমাদের এখানে 500 পরিবার এই পানিবন্দী অবস্থায় আছে। স্কুল মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষাও স্থগিত করে দিছে। উপজেলা প্রশাসন বলছে পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমাদের আশ্রয়কেন্দ্র 96টা আছে, সবগুলো খোলা আছে। এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চকুরিয়া উপজেলায় আছে 20 টন এবং মাতামুহুরী উপজেলায় আরও 20 টন, এই 10 টন, এই টোটাল 30 টন আমরা ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য মতে কক্সবাজারে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 95,690 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 6 দিন ধরে রাঙামাটিতে চলছে ভারী বর্ষণ। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জ, সুনামগঞ্জের অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার ওপরে। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন হেফাজত সবুজ। হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে যাচ্ছি হেফাজত সবুজের কাছে। সবুজ, টানা 6 দিন ধরে আসলে রাঙামাটিতে ভারী বর্ষণ হচ্ছে, যদিও আজ সকাল থেকে কিছুটা কম। তবে এই ভারী বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিতে বসবাস করে সেসব মানুষজনকে আসলে সরকার আশ্রয় কেন্দ্রে নিয়ে এসছে স্থানীয় প্রশাসন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, জেলা প্রশাসনের তথ্যমতে এই আশ্রয় কেন্দ্রে আসলে 140 জন মানুষ অবস্থান করছেন। রাঙামাটি শহরের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আছে, এখানে 28টি ঝুঁকিপূর্ণ এলাকা আছে যেখানে প্রায় 5000 পরিবার বসবাস করে। তো রাঙামাটি শহরে এবং তার আশেপাশে যেসব আশ্রয় কেন্দ্রগুলো আছে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে আসলে মানুষজন উঠেছে। একটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হলো যে রাঙামাটিতে যে 10টি উপজেলা আছে, জেলা প্রশাসনের তথ্য মতে এই 10টি উপজেলাতে আসলে এ পর্যন্ত আমরা
যে তথ্য পেয়েছি জেলা প্রশাসন থেকে 104টি স্থানে আসলে পাহাড় ধসের ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এইসব ধসে কোনো ধরনের প্রাণহানি ঘটনা ঘটেনি। তবে এই আকস্মিক বৃষ্টি বা এই টানা বর্ষণের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে জেলার সবচেয়ে যে বড় উপজেলা বাগাইছড়িতে আসলে ওখানে প্রায় 16টি আশ্রয়কেন্দ্রে 3,500 মানুষ অবস্থান করছে এবং অনেক মানুষই পানিবন্দী হয়ে আছে। তো রাঙামাটিতে যে টানা বর্ষণ হচ্ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন হবিগঞ্জের সংবাদ জানাবেন আমাদের সহকর্মী রাশিদ ভাই। টানা কয়েকদিনের বৃষ্টিতে হবিগঞ্জের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা দেখেছি যে গতকাল হবিগঞ্জের দুইটি বিশেষ করে খোয়াই নদীর দুইটি বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত 10টি গ্রাম এখানে প্লাবিত হয়েছিল এবং এই প্লাবনের ফলে হবিগঞ্জের যে গ্রামগুলোতে প্লাবিত হয়েছে এই গ্রামে অবর্ণনীয় দুর্ভোগ আমরা দেখেছি রাতব্যাপী। রাতে মানুষজন ছোটাছুটি করছিলেন কোথায় গিয়ে তারা আশ্রয় নেবেন। সর্বশেষ আশপাশের যে ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন এলাকায় তারা আশ্রয় নিয়েছেন। আমরা জানি যে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে উজান থেকে আসা ঢল এবং বিশেষ করে ভারত থেকে আসা পানি হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানিকে বিস্ফোরিত করেছিল এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা জানিয়েছেন যে হবিগঞ্জের খোয়াই নদীতে বাল্লা পয়েন্টে 220 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এছাড়াও হবিগঞ্জে যে আরও কয়েকটি নদী রয়েছে কালনি কুশিয়ারা এবং সুতাং নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যার ফলে হবিগঞ্জের মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল গতকাল। তবে গতকাল রাত থেকে বৃষ্টি থামার পর এখন পানিটা কিছুটা কমেছে এবং পানি উন্নয়ন বোর্ডের যে পরিসংখ্যান অনুযায়ী তারা জানিয়েছেন যে পানি যেহেতু বাল্লা পয়েন্টে কমেছে সেহেতু হবিগঞ্জের পানিও আস্তে আস্তে কমতে শুরু করবে। এবং আমরা দেখেছি যে আজকে সকালে খোয়াই নদীর মাসুলিয়া পয়েন্টে এসে যে এখানে পানি গতকালের তুলনায় এখনও বেশ পানি কমেছে এবং আমরা যতটুকু জেনেছি যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যে যদি আর বৃষ্টি না হয়, বড় ধরনের যে ভারী বৃষ্টি না হয়, তাহলে এই হবিগঞ্জের যে নদ নদীগুলার পানিগুলা কমতে শুরু করবে। তবে যেসব এলাকা নিমজ্জিত হয়েছে এইসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা পাঠানো হয়েছে এবং অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আবহাওয়া যদি ভালো হয়ে যায় তাহলে এই বৃষ্টি বা অতিবৃষ্টির কারণে যে পানি বেড়েছে এই পানি কমে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর পত্র, তার কাছে জানবো আমরা সর্বশেষ। সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকায়, এই ঘাট এলাকার পাশে হলো সুরমা নদী প্রবাহিত হচ্ছে, অন্যদিকে চলতি নদী প্রবাহিত হচ্ছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সুরমা নদীর পানি কিন্তু এখন কানায় উপচে আছে এবং চলতি নদী থেকে পাহাড়ি ঢলের পানি সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে। যদি বলি যে সুরমা নদীর তীরবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে এবং লোকালয় রয়েছে সেগুলি কিন্তু কানায় পানিতে পরিপূর্ণ হয়ে আছে। অর্থাৎ এক পাশে রয়েছে ইব্রাহিমপুর গ্রাম, অন্য পাশে অক্ষয়নগর, অলির বাজার সহ যে পুরো নদী তীরবর্তী এলাকা কিন্তু আসলে পানিতে সমান হয়ে গেছে। নদীর তীর এবং গ্রামের যে গ্রামীণ সড়ক সেটা সমান হয়ে গেছে এবং আজকে এবং আগামীকালকে পাহাড়ে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং স্থানীয়ভাবে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই 2 দিন যদি অর্থাৎ আজকে এবং আগামীকালকে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে এই সুনামগঞ্জের 7টি সীমান্ত নদী সহ প্রায় 14টি নদীর পানি বৃদ্ধি পাবে, পাশাপাশি 137টি হাওরের পানি বৃদ্ধি পাবে। আপনাকে বলে রাখি যে গত কয়েকদিনের টানা বর্ষণে এবং সীমান্তের অপর থেকে অর্থাৎ মেঘালয় পাহাড় থেকে ভারতের যে পাহাড়ি ঢল নেমে এসেছে সেই ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জে সবকটি নদ নদীর পানি বেড়েছে এবং এখন পর্যন্ত নদ নদীর পানি যে নদী এবং গ্রামীণ যে সড়ক অবকাঠামো আছে সেগুলির সমান্তরালে অবস্থান করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তাদের বাড়ি করে পানি না উঠলেও অর্থাৎ আগামী 2 দিন যদি প্রচুর বৃষ্টিপাত হয় তাহলে এই পানি তাদের ঘরে উঠে যেতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে পানি বৃদ্ধির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক থাকায় মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে মুন্সিগঞ্জ। জেলার সবখানেই মাদকের আগ্রাসন।
গেল 1 বছরে মাদক মামলায় 1315 জন গ্রেফতার হলেও গডফাদাররা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। তাই থামছে না মাদক ব্যবসা। সংশ্লিষ্টরা বলছেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ চলছে। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের মীরকাদিমের ট্যাঙ্গারচরে দিনে দুপুরে হচ্ছে মাদক বিক্রি। নানা বয়সী মানুষ জড়িয়ে পড়ছে নেশায়। সম্প্রতি লৌহজংয়ের গোয়ালিমান্ডায় মাদক বিরোধী মিছিল বের করে কতিপয় চিহ্নিত মাদক কারবারি। পুলিশ 1 বছরে জেলার 7টি থানার 917টি মাদক মামলায় 1315 জনকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয় 62,714 পিস ইয়াবা ও 170 কেজি গাঁজা সহ হেরোইন, আফিম, ফেন্সিডিল ছাড়াও নানা রকমের মাদক দ্রব্য। তবে মাদকের গডফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এই জেলার মধ্য দিয়ে বয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা মাওয়া খুলনা মহাসড়ক, আর পদ্মা, মেঘনা, ধলেশ্বরী সহ গুরুত্বপূর্ণ নৌপথ জেলাটির চারিদিকে। তাই রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জ মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে মাদকের সয়লাভ হয়ে গেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের পাড়া মহল্লা সব জায়গায়। বন্ধুদের সাথে মিশা মাদকের উপরে আসক্তি বেড়ে যেতেছে। যদি প্রশাসন ঠিকভাবেই করতো তাহলে এতটা প্রচার হতো না। বেশিরভাগ কারবারি জামিনে মুক্ত হয়ে আবারও জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। মাদক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করা দরকার বলে মনে করেন আইনজীবীরা। সকল জেলাতেই মাদকের সাজা হচ্ছে, কিন্তু পরে আবার আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। জামিনের ক্ষেত্রে পুরোপুরি নন বেলেবল সেকশন করে সমাজকে এবং দেশকে মাদক মুক্ত করার আহ্বান জানাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়েও কার্যালয় খোলা দরকার। কক্সবাজার যে ইয়াবাটা আমাদের মায়ানমার থেকে আসে, সেই মাদকটা ঢাকাতে প্রবেশ করার বিভিন্ন রুট আছে। তার মধ্যে ঢাকা চিটাগাং হাইওয়ে একটা পথ, সেটা একটা অংশ মুন্সিগঞ্জে পড়ছে। সেক্ষেত্রে এখনো একটা রয়েই গেছে। পুলিশ সুপার বলছেন, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা চেষ্টা করছি এখানে যারা মাদকের ডিলার তাদেরকে মূল আইনের আওতায় নিয়ে আসা, এবং সেই সাথে ছোট ছোট যারা বিক্রেতা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং মাদক সেবী যারা আছে তাদেরকে সচেতন করে, তাদের অভিভাবককে সচেতন করে স্বাভাবিক পথে নিয়ে আসা। মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দির সংখ্যা 1000-এর বেশি। এর 65%ই মাদক মামলার আসামি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 30 জুন পর্যন্ত মাদকের বিরুদ্ধে 558টি অভিযান পরিচালিত হয়ে মামলা হয়েছে 290টি। আর এই সময়ে 73 জনকে মাদক মামলার সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন 32 জন। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বিশাল জায়গার পাশাপাশি 22,000 কোটি টাকা বিনিয়োগ করেও আয়ের লভ্যাংশ মিলবে মাত্র 15%। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনার লভ্যাংশ নিয়ে জাপানের সঙ্গে এমনই অবাস্তব চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার, যা দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে 27% উন্নীত করেছে বিএনপি সরকার। এতে কিস্তি পরিশোধ সহ সরকার লাভজনক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। যদিও এই পরিমাণেও অসন্তোষ জানিয়ে আরও বৃদ্ধির দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। মূল্যবান বিশাল জায়গা আর 22,000 কোটি টাকার বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। এত সব দায় দিয়েও টার্মিনালটির অপারেশনাল লভ্যাংশের মাত্র 15% পেত বাংলাদেশ। ঋণ প্রদানকারী উন্নয়ন সহযোগী দেশকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, আর সেখান থেকে নামমাত্র লভ্যাংশ পাওয়ার এমন অবান্তর চুক্তি করেছিল আওয়ামী সরকার। কিভাবে তারা কন্ট্রাক্টটা করেছিল যে 15% রেভিনিউ শেয়ার, তার পিপি মডেল হয়েছিল, যেহেতু 15% কন্ট্রাক্ট করা ছিল। মন্ত্রণালয় জানায়, বিএনপি সরকার গঠনের পর 2 দফা বৈঠক করে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের রেশ ধরে 2 বারে 12% বাড়িয়ে সবশেষ বাংলাদেশ পাবে 27%। 2 পর্বে একবার 22% পর্যন্ত দেওয়ার কথা ছিল, তারপরে আমরা আরও রিকোয়েস্ট করার পরে তাদেরকে কনভিন্স করে আমরা এটা 27% উন্নীত করতে পেরেছি। এদিকে বিশাল বিনিয়োগের বিপরীতে 1/3-এরও কম লভ্যাংশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও নির্ধারিত হারেই কিস্তি পরিশোধের পাশাপাশি লাভজনক অবস্থায় থাকার কথা জানান প্রতিমন্ত্রী। যুক্তিসঙ্গত কোনো কারণ দেখি না কেন 73-27 রেশিও হবে। এখানে তো জাপানিজ কনসোর্টিয়াম যারা কাজ করছে
তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই, তাদের যেটা তাদের লোন আছে তাদের কাছ থেকে টাকা লগ্নি করে এটাকে করা হয়েছে এবং এটা প্রতি মাসে মাসে এটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। সো কাজে এমন না যে এটা তাদের কাছ থেকে আমরা কোনো দান হিসেবে পেয়েছি বা গ্র্যান্ট হিসেবে পেয়েছি। আমরা হিসাব করে দেখেছি যে আমরা অন্তপক্ষে আমাদের যে ইনস্টলমেন্টগুলি আছে সেগুলি আমরা পে করতে পারবো এই টাকার মধ্যে, করেও কিছু লাভ থাকবে। বিশ্বমানের করে নির্মিত এই স্থাপনায় মূল টার্মিনাল 2,30,000 বর্গমিটার হলেও পার্কিং সহ আশপাশ মিলিয়ে এর বিস্তার প্রায় 10 লাখ বর্গমিটার জুড়ে। ঋণের 16,000 কোটি টাকা কিস্তিতে বাংলাদেশ সরকারকে পরিশোধ করবে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নানা অস্থিরতার মধ্যেই 2025 সালে 6% বেড়েছে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। তবে বৈশ্বিক এফডিআই এর 80%-এরও বেশি গেছে 20টি দেশে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের আঙ্কটাডের প্রতিবেদনে, যেখানে উঠে এসেছে বড় পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরনেও। দ্রুত বিনিয়োগ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর সহ উচ্চ প্রযুক্তির শিল্পে, গুরুত্বপূর্ণ খনিজ আর ডিজিটাল অবকাঠামোতেও। বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, স্থিতিশীলতা হারানো বাণিজ্য নীতি ও অর্থায়নে উচ্চ ব্যয়, এমন নানা প্রতিবন্ধকতার মধ্যেও 2025 সালে বিশ্বজুড়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে 6%। এতে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $1.6 ট্রিলিয়ন। এমনটাই উঠে এসেছে আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2026-এ। এতে কেটে গেছে টানা 2 বছরের বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগের নিম্নমুখী ধারা। এফডিআই বাড়লেও তা অসম, যা কেন্দ্রীভূত রয়েছে কয়েকটি দেশের মধ্যে। উন্নত অর্থনীতিতে এফডিআই প্রবাহ 11% বেড়ে দাঁড়িয়েছে $723 বিলিয়ন। উন্নয়নশীল দেশে বৃদ্ধির হার মাত্র 2%। মোট বিনিয়োগ এসেছে $901 বিলিয়ন। অবশ্য প্রবৃদ্ধি হিসেবে সবচেয়ে বেশি বেড়েছে স্বল্পোন্নত দেশে বৈশ্বিক প্রত্যক্ষ বিনিয়োগ। এসব দেশে বছর ব্যবধানে 21% বেড়ে মোট বিনিয়োগ এসেছে $43 বিলিয়ন। এতে আরও স্পষ্ট হয়েছে বৈশ্বিক বিনিয়োগ বৈষম্য। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ 20টি বিনিয়োগ গ্রহণকারী অর্থনীতি বৈশ্বিক এফডিআই এর 80%-এরও বেশি আকর্ষণ করেছে। বড় পরিবর্তন এসেছে বিনিয়োগের ধরনেও। দ্রুত বিনিয়োগ বাড়ছে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ ও উচ্চ প্রযুক্তি শিল্পে। 2020 সালে গ্রিনফিল্ড প্রকল্পের মোট মূল্যের 16% ছিল এসব খাতে। 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 44%। সংস্থাটি বলছে, উন্নয়নশীল দেশগুলোর জন্য বিনিয়োগের প্রভাব এখনও অসম। শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বরং কোথায় বিনিয়োগ হচ্ছে, কী ধরনের অবকাঠামো বা উৎপাদন সক্ষমতা তৈরি হচ্ছে এবং সে বিনিয়োগ থেকে কারা উপকৃত হচ্ছে, এসব বিষয়ই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাই জাতীয় অগ্রাধিকার ও কৌশলগত খাতগুলোতে বিনিয়োগ আকর্ষণ করতে নীতিগতভাবে বিনিয়োগের দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ সংস্থাটির। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অল ইউরোপিয়ান দুই রথ দীর্ঘ 10 বছর পর মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও বেলজিয়াম। 86-র বিশ্বকাপ অভিজ্ঞতায় সতর্ক থাকতে চায় লা রোহা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। আর 3 জয় এনে দিবে আরাধ্যের সোনালী ট্রফি। 2010-এর পর যে ট্রফিটা আর ছুঁয়ে দেখা হয়নি। ফেভারিট হয়ে টুর্নামেন্টে এসেছিল স্পেন, খেলছেও ফেভারিটদের মতো। ইউরোপ সেরারা নকআউটে টানা তৃতীয় ইউরোপ জায়ান্টকে বধের অপেক্ষায়। অস্ট্রিয়ার পর পর্তুগালের বিপক্ষে পাওয়া জয় বাড়িয়েছে আত্মবিশ্বাস, বেড়েছে নিজেদের জাল অক্ষত রাখার সময়। বিশ্বকাপে টানা 6ষ্ঠ ক্লিনশিট, সময়ের হিসেবে যা 10 ঘন্টারও বেশি। তবে ম্যাচটা কোয়ার্টার ফাইনাল বলেই হয়তো কিছুটা সতর্ক থাকবে লা রোহা। 40 বছর আগে 86 বিশ্বকাপে ঘটেছিল বড় অঘটন। বেলজিয়াম বাধা উতরাতে না পেরে বিদায় নেয় স্পেন। থিবো কোর্তোয়াদের তাই হালকাভাবে নেয়ার সুযোগ দেখছে না দে লা ফুয়েন্তের দল। তারা যে খুব কঠিন প্রতিপক্ষ তা প্রমাণ হয়ে গেছে এরই মধ্যে। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে ওদের, সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে সেরা। তাদের কিছু খেলোয়াড় রয়েছে যারা খেলার গতি ঘোরাতে পারে, সহজভাবে নেয়ার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাবাদী হতে দেবে না বেলজিয়ামকে। মুখোমুখি শেষ 11 দেখায় 11টাতেই হেরেছে রেড ডেভিলস। শেষ 5 দেখায় হজম করেছে 13 গোল। যদিও এসব বেশ পুরনো, 10 বছরে দেখা হয়নি এই দুই দলের।
2 গোলে পিছিয়ে থেকেও সেনেগালের বিপক্ষে প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছে বেলজিয়ামের। থিবো কোর্তোয়ার দাবি, চলতি বিশ্বকাপে সময়ের সঙ্গে উন্নতি করছে তার দল, আর খেলাটা ফুটবল বলেই অঘটনে বিশ্বাস রাখতে চাইছে এই বেলজিয়ান গোলরক্ষক। শুরুতে সবাই আমাদের নিয়ে হতাশ ছিল, তবে এখন সবকিছু ভালো। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি। স্পেন ফেভারিট, কিন্তু মনে রাখতে হবে ফুটবলে সবকিছুই সম্ভব, আর জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী হবারই কথা। সব মিলিয়ে শেষ 18 ম্যাচে অপরাজিত বেলজিয়াম নিজেদের গোল্ডেন জেনারেশন পেছনে ফেলে আসলেও ডি ব্রুইনা কিংবা কর্তোয়াদের অভিজ্ঞতা বড় রসদ দলটার। যদিও প্রতিপক্ষ স্পেন বলেই আন্ডারডগ বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু রাত 1টায়। সাব্বির মিথুন, সময় সংবাদ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনকে এগিয়ে রাখছে দেশের সমর্থকেরা। আসর জুড়ে নিজের চিরচেনা রূপে দেখা যায়নি ইয়ামালকে, তবে দলটির সমর্থকদের বিশ্বাস এই ম্যাচে জ্বলে উঠবেন তিনি। চলতি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লামিনে ইয়ামাল। একক পারফরমেন্সে যেখানে আলো ছড়াচ্ছেন এমবাপ্পে, হল্যান্ডের মতো তরুণ ফুটবলাররা, সেখানে আধারেই রয়ে গেছেন তিনি। তবে দলীয় পারফরমেন্সের কল্যাণে তার দল খেলছে সেরা 8-এ। তাই বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার মিশনে স্প্যানিশদেরই এগিয়ে রাখছে দেশের সমর্থকরা। আসরের শুরুটা কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর সময়ের সঙ্গে ছন্দ ফিরে পেয়েছে লা ফুয়েন্তে শিষ্যরা। তাতে 2010 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলবে লা রোহারা। তাই তো দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী সমর্থকরা। আমাদের ফুল টিম ফর্মে আছে, তো আমরা এবার আত্মবিশ্বাসী এবং আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এবার আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের নিজের ঘরে নেব। প্রেডিক্টেড যদি বলি আমি, তাহলে 2-1 বা 3-2 এরকম হতে পারে। এদিকে পায়ের জাদুতে মুগ্ধ করেও সাফল্য পাচ্ছেন না দলটির তরুণ ফুটবলার ইয়ামাল। আসরে সর্বোচ্চ 17টি সফল ড্রিবল তার, এমনকি বড় সুযোগ তৈরি করে দেওয়ার তালিকাতেও শীর্ষদের অন্যতম। এসবের মাঝে গোল অ্যাসিস্ট একটি করে, তাতেই আক্ষেপ অনেকের। তবে বিশ্বাস এই ম্যাচেই গোলের তালিকা বড় করবেন তিনি। কেপ ভার্দের সাথে আসলে লামিন ইয়ামাল যখনই নেমেছে আসলে আহামরি কোনো কিছু একটা দিতে পারে না। তার পরের ম্যাচগুলোতে যে লামিন ইয়ামাল খুব বেশি একটা কিছু দেখাইতে পারছে এরকম না। লাস্ট ম্যাচ পর্তুগালের সাথে হয়তো একটা ভালো শট নিয়েছিল, কিন্তু ডিয়াগো কস্তা তো ভালো গোলকিপার, তো সে এটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু এর বাইরে আসলে লামিন ইয়ামাল এখন পর্যন্ত জ্বলে উঠতে পারে নাই। যখন অ্যাটাকেও খেলে, ফরওয়ার্ড লাইনেও আছে এবং ও চমৎকার গেম প্লে করতেছে রিসেন্টলি। সো আমার যতটুকু ধারণার মতে লামিন ইয়ামাল ফার্স্ট গোল করবে। প্রতিপক্ষ বেলজিয়ামও ফিরে পেয়েছে ছন্দ। তাদের অন্যতম ভরসার নাম গোলবারের নিচে থাকা থিবো কোর্তোয়া। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদে খেলায় চির প্রতিদ্বন্দ্বী বার্সার ইয়ামালকে বেশ ভালোই চেনেন তিনি। জাতীয় দলে এই লড়াইটা বেশ উপভোগ্য মনে করছেন সমর্থকরা। লামিন ইয়ামালকে কোর্তোয়াই চেনে, কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ টু বার্সা, তো এই জায়গার মধ্যে মনে করবো যে 50-50 হয়তো লামিন ইয়ামালকে ধরাইও দিতে পারে থিবো কোর্তোয়া। তরুণ প্রতিভা নাকি অভিজ্ঞতার দেওয়াল, এই লড়াইয়ের উত্তর মিলবে মাঠেই, যার অপেক্ষার প্রহর গুনছে দেশের স্প্যানিশ সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ। অবিশ্বাস্য হার বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের কাছে 17 রানে ধরাশয়ী মেহেদী মিরাজের দল। দায়িত্বহীন ব্যাটিংয়ে 234 রানে অল আউট হয়ে লাল সবুজ আর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় জিম্বাবুয়ে। ঘরের মাঠে টানা জয় দেশের বাইরে গেলেই সঙ্গী হয় লজ্জা। বাংলাদেশ ক্রিকেটের এই পুরনো রোগ যেন আর বদলায় না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড নয়, জিম্বাবুয়ে। তাদের বিপক্ষে এবার টেস্টের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার মিরাজ শান্তদের। দ্বিতীয় ওয়ানডেতে সামনে লক্ষ্য 248 রানের, কিন্তু রান তাড়ায় বাংলাদেশ যেন শুরু থেকেই ব্যাটিং করেছে ভঙ্গুর মানসিকতা নিয়ে। শুরুতেই সৌম্য ব্যর্থ, শান্তও পারেননি ইনিংস বড় করতে। পরে তানজিদ তামিম আর তাওহিদ হৃদয় আশার আলো দেখান। দুজন মিলে ম্যাচকে বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছিলেন। দুজনেই খেলেন 50 ইনিংস। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সহজ বলে কিছু নেই, শুরু হয় নাটক। সেট ব্যাটাররা ফিরে যেতেই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মুজেরাবানি, রাজা, এনগ্রাওয়াতের বোলিংয়ের সামনে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে সহজ ম্যাচকে কঠিন করে ফেলে টাইগাররা। যে ম্যাচ 40-42 ওভারের মধ্যেই শেষ হওয়ার কথা, সেটি গড়ায় শেষ মুহূর্ত পর্যন্ত। ব্যাটারদের দায়িত্বহীনতা আর চাপ সামলাতে না পারার পুরনো রোগ আবারও যেন সামনে আসে। প্রতিপক্ষ কোনো বিশ্বসেরা বোলিং আক্রমণ নয়, তবুও বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়েছে উইকেটে ব্যাট করাই যেন সবচেয়ে কঠিন। সব মিলিয়ে 2 অঙ্কের সংখ্যাটাই স্পর্শ করতে পারেননি টাইগারদের 7 ব্যাটার। 27 রান করা অধিনায়ক মেহেদী মিরাজও প্রমাণ দেন দায়িত্বহীনতার।
শেষ পর্যন্ত সেই ভুলেরই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচানোর ম্যাচে আরেকটি হতাশাজনক হার লাল সবুজের সঙ্গে। 2022 সালের পর আবারও জিম্বাবুয়ে সফরে লজ্জাজনক সিরিজ হারল টাইগাররা। এখন সামনে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ, তবে এমন ব্যাটিংয়ে সেটা সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুটা ছিল বাংলাদেশের। টস জিতে নেয় বোলিংয়ের সিদ্ধান্ত। নতুন বলে তাসকিনের দুর্দান্ত স্পেল, নাহিদ রানার গতির ঝলক, আর মাঝে মিরাজের স্পিনে বেশ চাপে ছিল জিম্বাবুয়ে, কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেননি বোলাররা। এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন বেন কারান। শেষ দিকে ব্রাড ইভান্সের ঝড়ে 247 রানের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা, আর সেটাই পাহাড় সম হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স কোয়ার্টারে মরক্কোকে হারালো 2-0 গোলে। মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পে। মুসলিম বিশ্বকে সংহতির শিক্ষা দিয়ে চিরনিদ্রায় খামেনি। নিজ শহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল। এবং টানা বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষ। পাহাড় ধস পানিতে ডুবে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। বিচ্ছিন্ন যোগাযোগে স্থবির জনজীবন। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।